This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে? মাকে যদি কান ধরে উদ্বোধ করায়, সে মাটা আত্মহত্যা করবে না তো কি করবে? নমস্কার, ছোটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। আবার একটা সিভিক, আরও একটা মৃত্যু। মহিলার মেয়ে অভিযোগ করছেন তার মাকে খুনই করা হয়েছে। নদিয়ার শান্তিপুর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, মানে যে এফআইআর হয়েছে, সেখানে খুনের অভিযোগ আনা হয়েছে। মৃতার মেয়ে মৌসুমী দে হালদার অভিযোগপত্রে লিখেছেন, মাকে কান ধরে ওঠবোস করানো হয়েছিল, মারধর করে গাছে বেঁধে রাখা হয়, নির্যাতন করা হয়, পরে বাড়িতে এসে ফের হুমকি দেওয়া হয়। রাতে ফাঁকা বাড়িতে মাকে গোয়াল ঘরে টেনে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় ওই সিভিক। ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে কান অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। রাত্রিবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকে ওরাই কিছু করেছে। ঝামেলা করেছিল রাত্রে, রাতে এসে ওনারা তো আমার মাকে ওনারা গলা ধরে দিয়েছে, নাহলে উনি এরকম আত্মহত্যা করতে পারেন। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। আমরা কি করতে পারি জানিস? কে বলছে? নদিয়ার শান্তিপুরের ওই সিভিক, মিলন করাতি তার নাম। আচ্ছা, সিভিক হলেই কি লেজ গজায়? হ্যাঁ, লেজ। কি ছিনু আর কি হনু? নাকি সিভিক হলে সাপের 5 পা দেখে ফেলে তারা? একজন সিভিকের কিসের এত উদ্ধত্ত? একজন মহিলাকে উঠবোস করাতে পারে একটা সিভিক? গাছে বেঁধে নির্যাতন করতে পারে? আছে এই অধিকার? মহিলাকে চড় থাপ্পড় মারতে পারে? একজন সিভিক ভলান্টিয়ারকে এই অধিকার কে দিল? পুলিশেরও কি এই অধিকার থাকে? থাকে না। পুলিশ তদন্ত করতে পারে, পুলিশ আইনি পথে সাজা দিতে পারে, কিন্তু এই অধিকার কি থাকে? রাস্তার মধ্যে বা বাড়ির উঠোনে প্রকাশ্য জায়গায় দাঁড় করিয়ে কাউকে ওঠবোস করানো, গাছে বাঁধা, এটা কি জঙ্গলরাজ? সভ্য সমাজে কেউ এভাবে কাউকে শাস্তি দিতে পারে না, কোনো মহিলাকে তো নয়। গাছের ফুল যদি সেই মহিলা তুলেও থাকেন, এটা তার শাস্তি? এইভাবে ক্ষমতার আস্ফালন? সিভিকের পোশাক পরে যারা এমন দাদাগিরি দেখাতে পারে, এমনকি যাদের পরিবার এমন দাদাগিরি দেখাতে পারে, ভাবছে তাদের বাড়ির ছেলে কোথায় পৌঁছে গেছে, তাদের গায়ে যদি সত্যি পুলিশের উর্দি থাকতো, আবার বলছি শুনুন, যদি পুলিশের উর্দি থাকতো, তাহলে ভাবতে পারছেন তারা কোথায় যেত? ছবিটা কল্পনা করতে গেলেও সবাইকে শিউরে উঠতে হয়। মিলন করাতি উনি ওই ধরে বেঁধে চটথাবড়া দেয় এবং কান ধরে উঠবাস করায়। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন, উনি সম্ভবত শান্তিপুর থানায় সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস? রাত্রিরে এসে টর্চার করতে পারে, তাহলে সেই ব্যক্তি যে আমার মাসিকে নিয়ে এসে ঝুলিয়ে দিইনি, তার কি প্রমাণ আছে? মানে আমরা তার কি আছে, আমরা সন্দেহ হচ্ছে যে উনি ঝুলিয়ে দিয়েছেন কিনা। এবার কিভাবে মরেছে আমরা সেটা তো জানি না, পরে শুনছি যে গলায় দড়ি দিয়ে মরেছে। এখন ওরাই কি ঝুলিয়ে দিল কিনা তার ঠিক নেই। প্রথমত কথাটা পুলিশ নয়, ওরা সিভিক পুলিশ নয়, এইটা সবাই জেনে রাখুন। ওরা সিভিক ভলান্টিয়ার। পুলিশ কথাটায় কোর্টের আপত্তি ছিল এবং
ওই পুলিশ কথাটা কেটে করে দেওয়া হয়েছে ভলান্টিয়ার। কিসের পুলিশ? তারা কি পুলিশ সার্ভিস পাশ করেছেন? পাওয়ার, ক্ষমতা শুনছে তো কেমন। দেখুন, মহিলাকে ওই সিভিক সেটা মেরে ঝুলিয়ে দিয়েছে, নাকি চরম অপমানে ওই মহিলা এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, সেটা এখন তদন্ত সাপেক্ষ, আগে থেকে বলা সম্ভব নয়। তবে যাই হয়ে থাক, এখন যেটা বোঝা যাচ্ছে ওই সিভিক কিন্তু মানে মিলন করাতি, সে কিন্তু কোট আনকোট অপরাধী। একটার পর একটা ঘটনা ঘটছে। আরজি করের সিভিক থেকে পাঁশকুড়ার সিভিক, এক প্যাকেট চিপসের জন্য একটা শিশুকে মানে স্কুল গোয়িং কিড, তাকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছিল একজন সিভিক। সে এখন অ্যারেস্ট হয়েছে, অনেক পরে অ্যারেস্ট হয়েছে। কারা সিভিকে চাকরি পাচ্ছে বলুন তো? কোন যোগ্যতায়, কোন নিক্তিতে, কোন মাপকাঠিতে পাচ্ছে? শাসকের ধামা ধরে? আর কবে এবং আর কত ঘটনা। এই তো এক্সাইড মোড়ে শুরু হয়েছিল, এক্সাইড মোড়ে একজনের বুকের ওপর পা তুলে দিয়ে ডলে দিয়েছিল। এত বড় আসপর্দা, শাসকের টনকটা কবে নড়বে? শুধু 15 দিন বা 45 দিনের ট্রেনিংয়ে তৈরি হয়? পুলিশিংয়ের ট্রেনিং হয়? কোনো হেলদোল নেই, শান্তিপুরে একই রকম সিভিক পুলিশ। অতএব দাদাগিরি, অতএব কেন ফুল তুলতে গেছে এই অপবাদ দিয়ে মারধর, আটকে রাখা, দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা, মধ্যযুগীয় ব্যবস্থা, এবং তারপর আত্মহত্যা। ভাবা যায় নাকি? সবাই নিয়ন্ত্রণে আছে, এত 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 জন আছে, তার একজন দুজন কোথায় কি করছে। খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে। প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর ধরাছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ, কেন তার মাথায় আপনি? ছবিটা দেখলেন? একটা সন্ডামার্কা লোক, সে মহিলাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে। মানে দাদাগিরি এখন দস্তুর। সিভিক হোক বা তৃণমূলের নেতা বা পঞ্চায়েত সদস্য, ইনি তো পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। মহিলারা যে নিস্তার পাচ্ছেন না, সেই ছবি প্রত্যেক দিন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল মা মাটি মানুষের কথা বলে, দলের সুপ্রিমো মহিলা, অথচ তিনি মহিলাদের জন্য প্রকল্প চালু করেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চুনোপুটি নেতা, তারা দমাদম মহিলাদের গায়ে হাত তুলে দিচ্ছে, কোনো রকম দ্বিধা নেই তাদের। এবং ক্যামেরা হচ্ছে, ছবি হচ্ছে, সেটা দেখার পরও, সেটা জানার পরও। ফালাকাটায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরির ছবি দেখছিলেন। অসিত কর রাস্তায় ফেলে মহিলাদের মারধরের এই ভিডিও এখন ভাইরাল। এই গোটা ঘটনার সূত্রপাত ময়রাডাঙ্গা এলাকায় একটি প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে। প্রকল্পের কাজে বাধা দিয়েছিলেন স্থানীয়রা, তাতেই এত চোটপাট। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওখানে সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাফালাফি করছে, সে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগে গেল কেসাল, মারামারি, দৌড়াদৌড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না, ও দিনের বেলায় বাড়ি ঢুকবে। দিনের বেলায় কি করবে? এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত করে, এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন রকম, এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখা গেছে। কেউ সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এতে নিরাপত্তাই চাইছি। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত করের গ্রেফতারির দাবিতে আজ ওই কুঞ্জনগর বাজার বন্ধ ছিল। মহিলারা রাস্তায় বেরিয়ে এসেছেন, তাদের নিরাপত্তা নেই, নিরাপত্তা চাই, এটাই তাদের দাবি। ঘটনার দুই রত্ন, তৃণমূলের
দুই নেতা অসিত এবং অর্জুন বেমালুম অস্বীকার করে গেলেন তারা এই অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে, তাও মিথ্যা কথা বলছেন। মহিলাদের গায়ে নাকি হাতই তোলেননি। শুনুন। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি যে আমাকে মানে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরো 25-30 জন মহিলা কিন্তু মানে আসছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক। এটা যে গোবিন্দ দাস, যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা, উনি লোকজন সাজায় রাখছে। উনার মা দাঁড় করালো আমাদেরকে, দাঁড় করানোর পরে উনি তেরে আসলো আমাদেরকে মারতে। হুমকির কথা আমার জানা নেই, কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে ওটা আমার জানা নেই। এসব চোখের সামনে দেখলে বিরোধীরা তো প্রশ্ন তুলবেই। কেউ মুখ বন্ধ করে রাখতে পারে বা রাখা উচিত কি? তাহলে তো চোখ বন্ধ করে থাকতে হয়। তৃণমূল কংগ্রেসের দাদাগিরি এবং এখন একটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। শেষ সময়ে তো চলে এসেছে তো, এবং এই দাদাগিরির সঙ্গে সঙ্গে এখন তারা মহিলাদের নির্বিচারে অসম্মান করছে। ফালাকাটার ঘটনার কথা আজকে সামনে এসছে। দুদিন আগে আপনারা পুরন্দরপুরের ঘটনা দেখেছেন, যেখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে পর্যন্ত তৃণমূলের আর একটি অংশ তারা প্রকাশ্যে রাস্তায় কিভাবে মানে তার শ্লীলতাহানি, তার সম্মানহানি, তার বেআবরু তাকে করেছে। এ বাংলায় মহিলাদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তৃণমূল ধর্ষণকারীদের দলে রূপান্তরিত হয়েছে। তৃণমূলের ধর্ষণকারী কোনো অভাব নাই, মহিলাদের উপর অত্যাচারী কোনো অভাব নাই, তৃণমূলের ধর্ষণকারী কোনো কমি নাই। তাই তৃণমূলে ধর্ষণকারী যেখানটায় আছে, মা বোনদের নিরাপত্তা সেখানটায় নেই। কলেজে যে সংখ্যক আসন রয়েছে তার 50% আবেদনও জমা পড়েনি। আবেদনকারীদের যদি সম্পূর্ণ ভর্তি করা হয় তাহলেও কলেজের 50% আসন ভর্তি করা সম্ভব হবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বাংলার কলেজগুলি এখন দাদা তৈরির কেন্দ্র। কলেজগুলিতে কদ্দূর পড়াশোনা হয় জানা নেই, তবে মার্কা মারা মনোজিৎ মিশ্ররা তৈরি হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির এই উত্তরসূরি। সোজা কথায় সাপ্লাই লাইন দেখে শাসক তৃণমূল চোখ বুজে থাকতেই পারে, কিন্তু কলেজের পরিণতি কি হবে? ড্রপ আউট, কলেজ ছুট। মাঝপথেই প্রায় 50% পড়ুয়া কলেজ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 50%। কলেজে পড়তে আসা সবাই তো আর ডাকাবুকো হয় না। শাসকের বুনো ওলের সঙ্গে পাঙ্গা নিতে পারে এমন বাঘা তেঁতুল আর কতজন হয়? নিরীহ নিপাট পড়ুয়ারা কি করবে? হয় মাথা নিচু করে মনোজিৎ মিশ্রদের বশ্যতা স্বীকার করবে, টিএমসিপির ছাতার নিচে মনোজিৎদের দলে গিয়ে ভিড়বে, আর যদি না পারে তাহলে কলেজকে বাই বাই, বিকল্প কোনো পথ ছাড়া তাদের উপায় নেই। না, এই ড্রপ আউটদের সবাই যে তৃণমূলের ছাত্রনেতাদের দাপটে কলেজ ছেড়ে চলে যাচ্ছে এমন সরলীকরণ কিন্তু করছি না, কিন্তু অনেক কারণের একটা নিশ্চিতভাবেই এই দাদাগিরি। শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের ছাত্রনেতাদের দাপট নিয়ে আলাদা করে সমীক্ষা হওয়া উচিত। আপনাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীন হাতে গোনা কয়েকটি কলেজের জাস্ট পরিসংখ্যান দিই আপনাদের সামনে, হলফ করে বলতে পারি আপনিও শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন। কেমন পরিসংখ্যান একবার দেখুন। বাঁকুড়া খ্রিশ্চান কলেজ রাজ্যের অন্যতম নামী কলেজ। 2022-এ স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন 1070 জন। 2025-এ ষষ্ঠ সেমেস্টারে কতজন বসেছেন? 793 জন। বাকি 277 জন মাঝ পথে কলেজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বাঁকুড়া সম্মিলনী কলেজ আরেকটি নামী কলেজ। 2023-এ স্নাতক স্তরে 1493 জন পড়ুয়াকে ভর্তি করা হয়েছিল। এবছর চতুর্থ সেমিস্টার এসে দেখা যাচ্ছে সর্বসাকুল্যে রয়েছে 891 জন। তার মানে অঙ্কটা কি দাঁড়ায়? বাকি 607 জন কলেজ ছুট। ড্রপ আউট কেসটা আমাদের প্রায় দেখা যায় যে 40 থেকে 45%
আমাদের ড্রপ আউট হয়। বাঁকুড়া কৃষ্ণ কলেজের ক্ষেত্রে ড্রপ আউট আছে, তো অন্যান্য কলেজের তুলনায় অনেক কম। প্রথম হচ্ছে যে সামান্য কিছু 7-8% হয়তো অন্য কলেজে মানে এই কলেজ ছেড়ে দিয়ে অন্য কলেজে পড়ার সুযোগ নেওয়ার জন্য যায়, কিন্তু একটা বেশিরভাগ অংশ প্রায় 25-30% তারা শুধু স্কলারশিপের জন্য ভর্তি হয় এখানে। যেই স্কলারশিপটা প্রথম বছর তারা এনজয় করে, তারপর পরীক্ষায় ঠিকমতো রেজাল্ট করতে পারে না, স্কলারশিপ আর পায় না, পড়া ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমরা তুলনামূলকভাবে সমাজের সবচাইতে মানে মানে ছাত্রদের সবচাইতে ভালো যেটা ক্রিমি লেয়ার, সেই লেয়ারটাকে নিয়ে আমরা লিড করি। কাজে এরা IIT, আইজার, নাইজারে চান্স পেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, মেধাবী যারা তারা যদি বেটার সুযোগ পায়, মানে অন্য কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে সে এখন পড়ছে, তাহলে সে অন্যত্র চলে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু শতাংশের হিসেবে তারা তো আর 50% হতে পারে না। বাঁকুড়া জেলার গ্রামের ড্রপ আউটের ছবি আরও মারাত্মক। দেখুন, কাঠিয়া বাবা কলেজ 2022-এ স্নাতকে ভর্তি হয়েছিলেন 196 জন, 196 জন। 2025-এ 6th সেমেস্টারে বসতে চলেছেন 86 জন, তার মানে কলেজ ছেড়েছেন 110 জন। আবার পাত্রসায়র কলেজ 2022-এ স্নাতকে ভর্তি হয়েছিলেন 400 জন, এবছর 6th সেমেস্টার মানে 6ষ্ঠ সেমেস্টার দিচ্ছেন 185 জন, 215 জন কলেজ ছেড়ে দিয়েছেন। সবাই মেধাবী, সবাই অন্য জায়গায় চান্স পেয়ে গেছেন। বুঝতেই পারছেন রাজ্যের শিক্ষা দিন দিন কোন জায়গায় যাচ্ছে। দেখুন, আমরা কিন্তু পরিসংখ্যান দিচ্ছি, যদি কোনো সন্দেহ থাকে আপনি ফিজিক্যালি ওই কলেজে গিয়ে এই তথ্য পরিসংখ্যান TV9 বাংলা যেটা দিচ্ছে যাচাই করে দেখতে পারেন। রাজ্যের সরকার মানে এই বাংলার সরকার ড্রপ আউট নিয়ে কি আদৌ চিন্তিত, আদৌ ভাবিত? এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তৃণমূলের কি কোনো ভূমিকা নেই? ছাত্রছাত্রীরা জেনারেল এডুকেশনে পড়তে আসে তার কারণ তারা শিক্ষক হবে, অধ্যাপক হবে, এই স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাই তো ভেঙে চুরমার। পড়াশোনা করে কি হবে? সামনে যেমন একটা যদি এই চাকরি, শিক্ষক চাকরি বা SSC বা অন্য কিছু চাকরি যদি থাকতো, তাহলে এই কলেজগুলোর পড়াশোনাটা এই এতটা ড্রপ আউট হতো না। আমার যেটা মনে হয়েছে, তাদের সামনে কোনো দিশা নেই। তো দিশা নেই মানে সে সরাসরি বলছে যে পড়ে কি হবে স্যার। পশ্চিমবাংলায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে করে অনেক ছেলেমেয়েই চাকরি পাচ্ছে না, চাকরি মানে তৈরি হচ্ছে না। তা এখন লোকে যেটা শর্ট টার্ম গেন, মানে শর্ট টার্ম গেনের যেটা পাচ্ছে সেটার দিকেই যাচ্ছে। একটা রেডিমেড চাকরি জুটবে, সেটা কম টাকার হোক। যারা ভালো ছেলে তারা অন্য প্রদেশে চলে যাচ্ছে, আর সাধারণরা মানে অতি সাধারণ কাজ খুঁজছে। আজকে দেখলে অবাক হতে হবে যে বিভিন্ন কলেজের ড্রপ আউট যুবকরা তারা সব সিকিউরিটি গার্ডের চাকরি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আজকে অবাধ শিক্ষা, মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েরা অবাধভাবে পড়াশোনা করতে পারছে, যেতে আসতে পারছে, তো সেখানে এই ধরনের কথাবার্তা হতে কোনো ধোপা টিকবে না। দেখুন, একটা খুব গ্রহণযোগ্য যুক্তি, ভালো বা এক্সেলেন্ট, খুব ভালো কতজন হয়? সবাই ফার্স্ট হবে, সবাই সেকেন্ড হবে? আরে মধ্য মেধাই তো বেশি। দারুণ মেধা, দারুণ ট্যালেন্ট, এ তো সবাইকে স্রষ্টা দেয় না, তাহলে অ্যাভারেজের সংখ্যাই বেশি। হ্যাঁ, অ্যাভারেজকে কি করে আরও ভালোর দিকে উন্নততর করা যায় সেই চেষ্টাটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। যে ভালো সে তার নিজের ভালো ঠিকই বোঝে, কিন্তু যে মধ্য মেধার, যে অ্যাভারেজ, যার উপায় নেই, যার আর্থিক সঙ্গতি নেই, সরকারকে তাদের নিয়ে বেশি ভাবতে হয়। ট্যালেন্টেড নিয়ে সরকারকে ভাবতে নেই, কারণ তার নিজেরই ট্যালেন্ট আছে। কর্মসংস্থানের দিশা নেই, বাংলার শাসক দল কিছুতেই মানতে নারাজ। এটা কে বলে কর্মসংস্থানের দিশা নেই? কর্মসংস্থান মানে সরকারি চাকরি, এটা তো নয়। 14 বছরে শিক্ষাক্ষেত্রে যে দুর্দশা হয়েছে এটাই স্বাভাবিক আছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেরকম, কোথাও নতুন শিল্প গড়ে ওঠার মতো পরিস্থিতিই নেই, সব জায়গায় তোলা আদায়। তারপরে সমস্ত স্কুল কলেজ, আর কলেজেও অধ্যাপক নিয়োগ কোথায়, স্কুলে শিক্ষক নিয়োগ কোথায়? বরং যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল 26,000। পশ্চিমবাংলায় আপনি হিসাব করুন না, আপনি তথ্য নিন। পশ্চিমবাংলায় 34 বছর একটা সরকার ছিল, 14 বছরের একটা সরকার, দেখুন না কোন সময় কর্মসংস্থান বেশি হয়েছে।
কর্মসংস্থান মানে কিন্তু সরকারি চাকরি, এটা ভেবে নেবেন না। আপনি দেখান না যে বেকারের সংখ্যা কত। আগে একটা সময় আপনার আমার সময় বেকারের সংখ্যা, এখনকার বেকারের সংখ্যা দেখুন তো তুলনামূলকভাবে পার্সেন্টেজ কত কমে এসেছে। উল্টোরথে পুণ্যার্থীদের ঢল পুরীতে, ভিড় সামালে শ্রীক্ষেত্রের নিশ্ছিদ্র নিরাপত্তা। মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ পদ্মধ্বজ। উল্টোরথের দিন পুরীতে পালিত হয় সুনাবেশ, যেখানে মূর্তিতে গয়না পরানোর রীতি আছে। উল্টোরথ উপলক্ষে ভিড় দীঘাতেও। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মূল মন্দিরে পৌঁছানোর পর নিয়ম মেনে 3 দিন রথেই থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 10,000 ভক্তের জন্য আয়োজন করা হয় অন্নভোগের। করাচিতে 5 তলা বাড়ি ভেঙে বিপত্তি, বহুতল ভেঙে মৃত 14। ধ্বংসস্তূপের নিচে 25 থেকে 30 জনের আটকে থাকার আশঙ্কা। বেশ কয়েক বছর আগে বহুতলটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল প্রশাসন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 24 জনের। সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। সেতুর রেলিংয়ে উঠে গিয়েছে গাড়ি, দিকে দিকে শুধুই ধ্বংসের ছবি।